অ্যান্টন ইস্টবেঙ্গলে আসছে এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গল কোথায় খেলবে, কবে ইস্টবেঙ্গলের টিকিট পাওয়া যাবে, কোন মাঠে আমরা খেলা দেখব বা টিভিতেই আমরা কোথায় আইএসএল দেখব, তো সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। শুধু আলোচনার বিষয় এইগুলো নয়, এর ছাড়াও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট, ট্রান্সফার নিউজ, বিদেশি প্লেয়ারদের নিয়েও কথাবার্তা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, তো মোহামেডান এবছরে সেই রকম ভালো দল করতে পারেনি, এটা মেনে নিতে হবে। কিন্তু তারপরেও মোহামেডানের কিন্তু যে খেলার ধরন সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং তারা চেষ্টা করবে ভালো ফাইট দেওয়ার। আজকেও কিন্তু তারা আইএসএল শুরু হওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেললো, যেখানে কিন্তু তারা ডায়মন্ড হারবারের দল, হ্যাঁ সেখানে বিদেশি প্লেয়ার ছিল না, বিদেশিহীন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কিন্তু আজকে 2-1 গোলে জিতেছে এবং আজকে নাকি ভালো খেলেছে মোহামেডান শোনা যাচ্ছে। তো এটা একটা ভালো ব্যাপার যে তারা অন্তত চেষ্টা করছে, কিছু ম্যাচ হয়তো জিতবে, কিছু পয়েন্ট অন্তত তারা তুলবে, এবছরটাকে তারা এইভাবেই কাটাতে চাইছে। এবং এছাড়া যদি আমরা একটুখানি মোহনবাগান ইস্টবেঙ্গলের জুনিয়র দল নিয়ে কথা বলি, তো আন্ডার 18-এর ম্যাচ চলছে, যেখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল 1-0 গোলে ম্যাচ জিতেছে। কিন্তু অপর দিকে ভাই কি রেজাল্ট এটা, মোহামেডানের বিরুদ্ধে আজকে মোহনবাগান নেমেছিল, সেখানে 23-0 গোলে কিন্তু মোহামেডানকে হারিয়েছে এই বাচ্চা বাচ্চা ভাইগুলো। মানে এটা রেজাল্টটা দেখতে গেলে মোহনবাগানের জন্য খুবই ভালো রেজাল্ট, বিরাট বড় রেজাল্ট, কিন্তু যদি পারফরমেন্স বলো এই রকম রেজাল্ট আমরা কেউই দেখতে চাই না। মোহনবাগান 23টা গোল দিয়েছে, মোহামেডান একটাও গোল দিতে পারেনি। এটা তো অত্যন্ত লজ্জার ব্যাপার এবং অত্যন্ত একটা খারাপ রেজাল্ট বলতে হয়। তো যাই হোক, এরকমই একটা রেজাল্ট এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আইএসএল আমরা দেখব কোথায়। হ্যাঁ, মোবাইলে দেখতে গেলে ফ্যান করে দেখতে পাবে, সেটা মোটামুটি সবাই জেনে গেছো, যারা জানো না আর একবার জেনে নাও। ফ্যান করে দেখতে গেলে কিন্তু 299 টাকা মানে 300 টাকা মারতে হবে। সেটা হচ্ছে সিজন পাস, পুরো সমস্ত 91টা ম্যাচ দেখার জন্য তোমাদের 300 টাকা পে করতে হবে। এবার যদি তোমরা ভাবো যে কোনো একটা বিশেষ দলের ম্যাচ দেখবো, তো সেক্ষেত্রে কিন্তু 149 টাকা পে করে সেই দলের সমস্ত ম্যাচ দেখতে পাবে। এবার যদি কোনো স্পেশাল ম্যাচ দেখতে চাও, সেক্ষেত্রে 25 টাকা পে করতে হবে। এটা গেল তো মোবাইলের ব্যাপার। এছাড়া টিভিতে কোথায় দেখানো হবে, সবার পক্ষে তো এতটা খরচ করা সম্ভব নয়। যাদের কাছে অপশান টিভি রয়েছে, বিশেষত স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা চাইবে যে টিভিতে অন্তত খেলাটা হোক, টিভিতে আমরা খেলাগুলো দেখতে পাবো। তো সেক্ষেত্রে টিভিতেও কিন্তু দেখানো হবে, যদিও অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু যেরকমটা খবর বেরিয়ে আসছে, সোনি স্পোর্টসের সঙ্গে কিন্তু কথাবার্তা একদম অ্যাডভান্স লেভেলে চলে গেছে। হয়তো এটাই হতে চলেছে যে শেষ পর্যন্ত সোনি, বা এটা হবেও ধরে রাখতে পারো, সোনি কিন্তু ব্রডকাস্ট করবে টিভির জন্য। এবার সোনির তো অনেকগুলো চ্যানেল রয়েছে, সেটা অফিসিয়াল কনফার্মেশন এলে আমরা জানতে পারবো যে সোনির কোন চ্যানেলে আমরা খেলা দেখতে পাই। তবু তোমরা সোনি থেকে খেলা দেখতে পারবে, যারা টিভিতে খেলা দেখবে তারা কিন্তু সোনির চ্যানেলের দিকে নজর রাখো। আর মাত্র 3 দিন বাদেই বলতে গেলে আইএসএল শুরু হচ্ছে, আজ পর্যন্ত ঘোষণা নেই, তার মানে কীরকম আইএসএল হবে একবার ভেবে দেখো তো। আমরা জানি না আজকের দিনের পর্যন্ত, আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও আমিও জানি না কোন চ্যানেলে খেলা দেখানো হবে। তো দুর্দান্ত আইএসএল হবে। তার মাঝখানেই একটা ব্যাপার, একটা ম্যাচ ছিল ওড়িশা বনাম পাঞ্জাব ম্যাচ, যেটা 16 তারিখে ম্যাচ ছিল, মনে হচ্ছে বিকেল 5:30 থেকে, এবং ইস্টবেঙ্গলে সন্ধ্যা 7টা থেকে। তো সেই 16 তারিখের ম্যাচের প্রথম ম্যাচ ওড়িশা তারা খেলতে পারবে না, কারণ ওড়িশা এখনও প্রি সিজনই শুরু করেনি, প্র্যাকটিস সেশন শুরু করেনি, তাদের মাঠ কোথায় খেলবে তারা হোম গ্রাউন্ড ঠিক করতে পারেনি। সেই কারণে কিন্তু ম্যাচটা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় অবশ্যই এই ম্যাচ হবে, এবং এত তাড়াতাড়ি অন্তত ওড়িশা এফসির পক্ষে সম্ভব নয় যে আইএসএলে মঞ্চে খেলা। বাদবাকি সবাই মোটামুটি পারবে, কিন্তু ওড়িশা তো দলই নেই, যেখানে ওড়িশার বেশিরভাগ প্লেয়ারদের বলা হয় যে মান্থলি স্যালারিতে তোমরা খেলো, ওসব কন্ট্রাক্ট ভুলে যাও। সেখানে তারা কি দল নিয়ে খেলবে তাই জানে না, তারপর কোথায় খেলবে
সেটাও জানে না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। পাঞ্জাব নো ডাউট ভালো দল, তারা ফাইট দেবে, কিন্তু ওড়িশা কী করবে, ওড়িশার কিছু করার নেই, সেই কারণে ম্যাচটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। শুধু এই ম্যাচ নয়, ভবিষ্যতে ওড়িশার আরও দুটো মতন ম্যাচ অন্তত এই ফেব্রুয়ারি মাসে তারা খেলতে পারবে না আমার যতটুকু মনে হয়। যদি খেলতে পারে ওই রকমই করা হবে, অন্তত 11 জন প্লেয়ার আর 2-3 সাবস্টিটিউট প্লেয়ারকে নিয়ে যা হোক করে নামানো হবে, সেটা করতে হবে। সেটা না করে চাইছে যে এরকম কিছু একটা করা। কিন্তু এর মাঝখানে আবার ওড়িশা তারা আবার ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওড়িশা আবার এর মধ্যে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। ভারতের মাটিতে পরিচিত বিদেশি প্লেয়ার এবং চ্যাম্পিয়ন বিদেশি যাকে বলতেই হয় সেটা হচ্ছে কমরন তুর্সনভ। তাকে কিন্তু আমরা মোহনবাগানের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। মূলত সে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং লাইনে খেলে এবং সে ইন্ডিয়াতে বহু দিন ধরে রয়েছে, অনেক ক্লাবে খেলেছে, সেখানে তার গোকুলাম ট্রাওয়ের মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া সে মোহনবাগানে খেলেছে, পরবর্তী সময় লোকাল লিগগুলোতে সে খেলেছে, যেমন কেরালা সুপার লিগে তাকে লাস্ট 2 সিজনে খেলতে দেখলাম, এবং মনে হচ্ছে সে বেঙ্গল সুপার লিগেও খেলেছে এই বছরে। তো এই প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে শোনা যাচ্ছে ওড়িশা এফসি। তারাও কিন্তু বিদেশি কিছু চাইছে, বললাম না তাদের যে দল রেডি নেই, দল রেডি করতে একটুও টাইম দিতে হবে। আর তাদের আদেও যে ডিফেন্ডার স্প্যানিশ প্লেয়ার সে আছে কিনা জানি না, সেও তো মোটামুটি তার কন্ট্রাক্ট টার্মিনেটের জন্য রেডি ছিল। তো সেও যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে তো বিদেশি নেই, অন্তত কিছু তো বিদেশি সাইন করাতে হবে। এটা কিন্তু একটা তাদের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ বলতেই হয়। তো দেখা যাক সেই চ্যালেঞ্জ থেকে তারা কিভাবে বেরিয়ে আসে, তারা কিভাবে সামনের দিকে এগিয়ে আসে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইন্টার গাছেকে নিয়ে, তাদেরও একটু সমস্যা হচ্ছে মাঠটাই তাদের মূলত সমস্যা। এখনও তারা ফিক্সড করতে পারেনি যে আমরা এই মাঠেই খেলবো, এটাই মূলত চাপের ব্যাপার হয়ে গেছে। তাদের মাঠ চূড়ান্ত হয়ে গেলে তাদের অন্য কোনো সমস্যা নেই, কারণ তাদের কাছে বিদেশি প্লেয়ার রয়েছে, স্বদেশি প্লেয়ার রয়েছে, কোচ রয়েছে, তারা বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলছে। তো সেক্ষেত্রে মাঠটা চূড়ান্ত হয়ে গেলে তাদের জন্য খেলার কোনো একটা অসুবিধা হবে না। এবং তোমাদের কালকে জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যে সমস্ত আইএসএলের ম্যাচ সমস্তই কিন্তু খেলতে চাইছে বা খেলবে যুব ভারতীতে, কিশোর ভারতীতে নয়। মুখ্যমন্ত্রী কিন্তু তরফ থেকে যেটা জানানো হয়েছে, কোনো রকমভাবে এবছরে মাঠ বাবদ কোনো খরচা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে মাঠ ব্যবহার করতে পারবে ইস্ট বেঙ্গল। শুধু ইস্ট বেঙ্গল নয়, এর সাথে অ্যাপ্লাই করেছিল মোহামেডানও যুব ভারতীতে খেলছে না, তারা খেলছে কিশোর ভারতীতেও তাদের কিন্তু কোনো রকম খরচ বহন করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিশোর ভারতী পেয়ে যাবে। তো তাহলে কি মোহনবাগান টাকা দিয়ে খেলবে? না, মোহনবাগানও এই একই পন্থা অবলম্বন করতে চলেছে, অন্তত এই সিজনটুকুর জন্য। তারাও চাইছে যে বাদ বাকি 2 প্রধান যে এই সুবিধাটা পাচ্ছে সেটা যেন আমরাও পাই, আমরাও যেন সম্পূর্ণ বিনামূল্যে অন্তত এই বছরের মতন যেন খেলতে পারি, সেটা কিন্তু মোহনবাগানের তরফ থেকেও আবেদন করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল যে 6ষ্ঠ বিদেশি প্লেয়ার ডেনমার্কের প্লেয়ারকে সাইন করিয়েছে অ্যান্টনকে, তো সে কি আদৌ ইস্ট বেঙ্গলে সই করেছে? দেখো, কোনো বড় মিডিয়ার তরফ থেকে সেরকমটা আপডেট না এলেও আমাদের বেশ কিছু বাংলা সংবাদপত্র বা বেশ কিছু জায়গা থেকে এরকমটাই আপডেট, অ্যান্টন সসবার্গ কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে। এবার অফিসিয়াল কনফার্মেশনের দিকে আমাদের নজর রাখতে হবে, বড় কোনো মিডিয়ার তরফ থেকে নিউজটা এলেও সেইটা নজর রাখতে হবে। কিন্তু মার্কাস যেরকমটা জানিয়েছিল সেই রকম প্রোফাইলের তো খুব একটা মনে হচ্ছে না এই অ্যান্টনকে। তো এবং অ্যান্টন আবার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলকে ফলো করতেও শুরু করেছে। তো অ্যান্টনই হয়তো হবে, যদিও তার অফিসিয়াল কনফার্মেশনটা আসছে না, কিছু হয়তো পেপার ওয়ার্ক বাকি রয়েছে সেই কারণে। এবার ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে 16 তারিখে, তার আগে অ্যান্টনকে এনে প্রস্তুত করাটা নেক্সট টু ইম্পসিবল আমার মনে হচ্ছে। কারণ আমার কাছে যেরকমটা খবর, তার আস্তে আস্তে অন্তত 16 তারিখ বা 17 তারিখ হয়ে যাবে, হয়তো প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তো এরপর অনেকের যেটা প্রশ্ন, আজকে 11 তারিখ হয়ে গেল দাদা, তাহলে ইস্টবেঙ্গল কোথায় খেলবে, কোথায় টিকিট পাবো? সেটা আমিও জানি না, একটাই উত্তর, আমিও জানি না। ইস্টবেঙ্গলকে হয়তো প্রথম ম্যাচটা কিশোর ভারতীতে খেলতে হবে, কারণ যতটুকু শুনেছিলাম ভিতরের খবর যে টিকিট নাকি রেডি হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে সেটা করতে পারে যে হ্যাঁ, প্রথম ম্যাচটা কিশোর ভারতীতে খেলে নিক, বাদ বাকি ম্যাচ যুব ভারতীতে খেলুক, সেটা করতে পারে। বা যদি না, সেটাও যদি পরিবর্তন হয়, তাহলে যদি সেরকম আপডেট আসে যে সমস্ত ম্যাচ ইস্টবেঙ্গল খেলছে যুব ভারতীতে এবং টিকিটের ব্যাপার যেটা, সেটা আপডেট আসতে পারে, এলে জানিয়ে দেবো। কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনেও আসেনি এবং মোহনবাগানের টিকিট
আদৌ কোথায় রিডিম করা যাবে সেটাও আমরা জানি না, মানে কীরকম একটা অবস্থায় আমরা রয়েছি। জানি না মোহনবাগানের টিকিট আদৌ রিডিম করা যাচ্ছে কি, যদি কেউ জেনে থাকো আমাকে জানাতে পারো, আমি তো জানতে পারিনি আমার দিক থেকে অন্তত। আর ইস্টবেঙ্গলের টিকিটের ব্যাপারেও হয়তো এই ম্যাচ ডের দিন টিকিট রিডিম করা যাবে, আর এটা করা উচিত, কারণ এই অন্য দিন টিকিট রিডিম করতে যাওয়া সত্যি আমাদের মতন পাবলিকদের ভীষণ চাপ হয়। আমি তো যেটা ওয়ার্ল্ড কাপের 14 তারিখে ম্যাচ রয়েছে ইডেনে, তার টিকিট কালেক্ট করতে আজকে আমাকে যেতে হলো, কারণ ম্যাচের দিন টিকিট দেবে না, সেখানে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে। তো ম্যাচের দিন অন্তত টিকিট দেওয়া হোক, হ্যাঁ ম্যাচে মানে যেখানে খেলা হচ্ছে তার থেকে কিছুটা দূরে হলেও টিকিটটা দেওয়া হলে অন্তত ম্যাচের দিনও একটু আগে গিয়ে টিকিট কালেক্ট করে খেলা দেখা যায়, তো সেটা হলে সব থেকে ভালো ব্যাপার হবে। যাই হোক, যে কোনো লেটেস্ট আপডেট এলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা শেয়ার করে দেবো, তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। যে কোনো লেটেস্ট আপডেট আমরা সেখানে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই যুক্ত হতে পারো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।